আজকের গল্প আবার দেখা। সকাল থেকে হাসপাতালের কাজে নন্দিনী এত ব্যস্ত ছিল যে কখন বেলা পড়ে গিয়ে ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগোচ্ছে বুঝতেও পারেনি। হঠাৎ ক্লান্ত লাগায় একটা ব্রেক নিতে গিয়ে বাইরে এসে দেখে চারিদিকে সন্ধ্যার আঁধার নেমে গেছে। নন্দিনী ভেবে দেখল হাতের যা কাজ বাকি আছে তাতে ওর বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। মা যেহেতু দুশ্চিন্তা করবে তাই ভাবলো একটা ফোন করে এখানকার পরিস্থিতি জানিয়ে দেওয়া উচিত। মা, আজ আমার ফিরতে একটু দেরি হবে, এমার্জেন্সি একটা কেস এসেছে, সামলে নিয়ে তারপর ফিরবো, তুমি চিন্তা করো না, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে ফিরিস। রাত বাড়লে রাস্তাঘাট মাতালে ভরে যায়, সেটারই ভয়। মদ খেলে তো মানুষের ভালো মন্দর কোনো হুঁশ থাকে না। কথাগুলো বলে মনোরমা দেখলেন নন্দিনী আগেই ফোন ছেড়ে দিয়েছে। মনোরমার এই মাতাল ফোবিয়া নিয়ে হাসাহাসি করে নন্দিনী, বলে, মদ নিয়ে তোমার ভয়ঙ্কর এলার্জি আমি বুঝতে পারি। অল্প স্বল্প মদ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, সেটা জানো কি? স্বাস্থ্যের জন্য ভালো আর কিছু নেই? মাছ, মাংস, সবজি, ফল, দুধ এগুলো ছেড়ে মদ খেতে হবে, তবেই শরীর ভালো থাকবে বুঝি? নন্দিনী বোঝে যে কোনো কারণেই হোক মদ জিনিসটায় মায়ের প্রচণ্ড এলার্জি। ডাক্তার মেয়ে তাই আর ঘাঁটায় না মাকে। মা, কোনো জায়গা দেখার তোমার খুব ইচ্ছে বলো। মানে? বেড়াবার জায়গার কথা বলছি। নেক্সট মাসে দিন 15 ছুটি নেব ভাবছি, তোমাকে নিয়ে বেড়াতে যাব। আলাদা করে তেমন কোনো জায়গার কথা বলতে পারবো না, তবে পাহাড় আমার খুব ভালো লাগে, তা তুই তো জানিস। হ্যাঁ জানি তো। তাহলে তাহলে চলো গ্যাংটক যাই। যদিও তোমার আমার দুজনেরই যাওয়া জায়গা, তাও আমার দুর্দান্ত লাগে। যাবে মা? আগে ছুটি নে, তারপর তো যাওয়া। তুই যেখানে নিয়ে যাবি সেখানেই যাব। লে লাদাখ খুব সুন্দর জায়গা, যাবে? আরে যাব বললেই তো হবে না, পারবো কি না সেটা দেখতে হবে তো। ভেবেচিন্তে তারপরে জায়গা বাছিস। উফ মা, তুমি আর একটু আর্লি বিয়ে করতে পারতে তো, তাহলে আমি আর একটু আগে জন্মাতাম, তুমিও এত বুড়ি হতে না, আর আমরা নেচে কুঁদে ঘুরতে পারতাম। এই বজ্জাত মেয়ে, চুপ কর, এসব কথা মাকে কেউ বলে? সত্যি বাবা, আজকালকার ছেলে মেয়েগুলোর লজ্জা বলতে কিছুই নেই, মা যেন ইয়ার বন্ধু। হ্যাঁ তুমি আমার ইয়ার, তুমি আমার বন্ধু, বাবা, ভগবান সব কিছুই মা। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? বাবাকে তো পেলামই না ভালো করে। ইস, আমি ডাক্তার হবার পর যদি বাবা অসুস্থ হতো তাহলে কিছুতেই বাবাকে যেতে দিতাম না। রাত 12:15 নাগাদ বাড়ি ফিরল নন্দিনী। মনোরমা গল্পের বই পড়ছিলেন। মেয়ের বাড়ি না ঢোকা স্তক তিনি ঘুমান না। টেনশন বিষয়টা ওনার চরিত্রে পাকাপাকি বসত করে ফেলেছে। কবে থেকে এমনটা হলো সেটা খুব ভালোই জানেন মনোরমা। জামা ছেড়ে হাত ধুয়ে আগে খেয়ে নে। ইয়েস মাদার। খিদের চোটে বাড়ি গুলিয়ে ফেলেছিলাম তো, আর একটু হলেই হালদার কাকুদের দরজা নক করতাম। কি বানিয়েছো ডিনারে? তোর সবেতেই আর কি, ডিমের কারি আর থোড় ছেঁচকি আছে, সাথে মুসুরের ডালও আছে। ও ফার্স্ট ক্লাস, অনেক দিন পরে ডিমের কারি করেছো, ফাটাফাটি বানাও তুমি এক কারি। দুটো ডিম আমি কিন্তু খাবো, কেউ রুখতে পারবে না। তোর সেই সিরিয়াস পেশেন্ট কেমন আছে রে? ভালো নয় একদমই, ঠেকা ঠোকা দিয়ে রেখে এসেছি। হেড স্যারকেও বলেছি কাল একবার দেখে যেতে। লিভারের আর কিছুই নেই, দেখা যাক। তুমি শুয়ে পড়ো মা, আমি সব নামিয়ে বন্ধ টন্ধ করে শুয়ে পড়ব। কাল একটু সকাল সকাল বেরোতে হবে। আজ এত রাত করে ফিরলি, কাল আবার তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, হেড স্যার 7:30 নাগাদ আসবেন বলেছেন, ধরে নিলাম 8টা হবে। আমাকে থাকতে হবে মাদার, 7টায় ডেকে দিও। আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে ঠিক করেছে নন্দিনী। কাল রাতে ঘুমটা ঠিক মতন হয়নি, টায়ার্ড লাগছে খুব। 3 তলায় একটা রাউন্ড দিয়ে বেরিয়ে যাবে। 102 নম্বর কেবিনের দরজা ঠেলে ঢুকলো নন্দিনী। পেছনে ওয়ার্ড সিস্টার মালা। দেখলো পেশেন্ট তাকিয়ে আছে।
কাল থেকে নিয়ে আজ সকাল অবধি চোখ বন্ধই ছিল। গুড ইভিনিং। কেমন লাগছে এখন মিস্টার সাহা? পেইন কমেছে নিশ্চয়? গুড ইভিনিং ডক্টর, একটু বেটার। আমি কি ঠিক হব পুরোপুরি? আপনাকে সেটাই ভাবতে হবে যে আপনি পুরোপুরি সেরে উঠবেন। আমরা তো অলমোস্ট চেষ্টা করব যাতে আপনি সুস্থ হয়ে যান। দুপুরে ঘুমিয়েছেন? মালা, দেখি ওনার ফাইলটা। প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বেরিয়ে যায় নন্দিনী। অরিজিৎ সাহা সিস্টার মালাকে জিজ্ঞাসা করেন, ডক্টরের নাম কি? ডক্টর নন্দিনী মুখার্জি। পরের দিন সকালে নন্দিনী 102 নম্বর কেবিনে ঢুকে দেখল পেশেন্ট বসে আছে। গুড মর্নিং মিস্টার সাহা, কেমন ঘুম হলো রাতে? গুড মর্নিং ডক্টর মুখার্জি, কাল রাতে ঘুমিয়েছি। গুড। এরপর সিস্টারের সঙ্গে জরুরি কথা সেরে বেরোবার মুখে মিস্টার সাহা বললেন, ডক্টর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? পার্সোনাল, ইফ ইউ ডোন্ট মাইন্ড। একটু অসন্তুষ্ট হলেও ভদ্রলোকের বয়স এবং অসুস্থতার মাত্রা দেখে বেডের কাছে এসে দাঁড়ায় নন্দিনী। সিস্টারকে চোখের ইশারায় চলে যেতে বলে। বলুন, কি বলবেন? আই অ্যাম সরি ডক্টর, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। একটা কথা আপনাকে না জিজ্ঞাসা করে পারছি না। আমার অতি পরিচিত একজনের সঙ্গে আপনার মুখের খুব মিল। তার নাম ছিল মনোরমা সরকার। অবাক হয়ে যায় নন্দিনী। বাবা, মুখ দেখে মাকে আইডেন্টিফাই করেছে। ভদ্রলোকের তো দারুণ মেমোরি। কতটা চিনত মাকে? আমার মায়ের নাম তো মনোরমা সরকার। তুমি মাকে গিয়ে আমার নামটা বলো। মনে আছে কিনা জানি না অবশ্য, তবে না থাকার কথা নয়। তুমি বললাম বলে কিছু মনে করো না। কথা বলতে বলতেই ভদ্রলোকের খিঁচুনি শুরু হলো। সিস্টারকে ডেকে নন্দিনী চিকিৎসা শুরু করলো। এটাই নেশাড়ুদের সমস্যা। নেশার জিনিসটা না পেলেই উইথড্রয়াল সিমটম হয়। মা জানো তো, আজ সকালে রাউন্ডে গেছি। মিস্টার সাহা, মানে সেই সিরিয়াস পেশেন্ট, আমাকে বললেন আমার সঙ্গে তার পরিচিত একজনের মুখের খুব মিল। তার নাম মনোরমা মজুমদার। চমকে ওঠেন মনোরমা। মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মাথাটা নিচু করে ফেলেন। টেবিলের গাঢ় খয়েরি সানমাইকারের ওপর টপ টপ করে জলের ফোঁটা পড়তে থাকলো। ব্যাপারটা এইখানে পৌঁছে যাবে ভাবতে পারেনি নন্দিনী। পরিচিত তো কত রকমের হয়, কিন্তু মা কাঁদছে কেন? মা, ও মা, কি হলো মা? কাঁদছো কেন? অরিজিৎ সাহা কে? কোনোদিন এনার নাম শুনিনি তো তোমার মুখে, অথচ এত পরিচিত। কোনো কথা বলেন না মনোরমা। নন্দিনী বোঝে কোনো এক গোপন ব্যথা জড়িয়ে আছে অরিজিৎ সাহা নামটার সঙ্গে। প্রসঙ্গ আর তোলে না সে। গতকাল রাতে 102-এর পেশেন্টের কন্ডিশান খারাপ হয়েছিল, জানিয়েছিলেন হসপিটাল থেকে। আরএমও সামলে দিয়েছেন, না হলে রাতেই ছুটতে হতো। সকালে চা খেতে খেতে খবরের কাগজে চোখ বলানোটা একটা অভ্যেস নন্দিনীর। পুরো খবর পড়ে না, কিন্তু হেডলাইনগুলোই চোখ বোলানো চাই। মোবাইল বেজে উঠল নন্দিনীর সেই সময়। নন্দিনী আন্দাজ করেছিল হাসপাতালেরই ফোন হবে। ঠিক তাই। হ্যালো বলতেই ওপাশ থেকে আরএমও ডক্টর সেন বললেন, ম্যাডাম, 102-এর পেশেন্ট ক্রিটিক্যাল। কাল রাতে খুব বেশি রকম কনভালশন হয়েছিল। আপনি কি একটু আর্লি আসতে পারবেন? আসছি বলে ফোনটা কেটে দিয়েছিল নন্দিনী। ঝটফট কাজ সেরে বেরিয়ে পড়ল সে। ভদ্রলোককে বাঁচানো যাবে বলে মনে হচ্ছে না। লিভারটা পুরো বেগুন পোড়ার মতন হয়ে গেছে। যেদিন থেকে নন্দিনী অরিজিৎ সাহার কথা বলেছে মনোরমাকে, সেদিন থেকে অদ্ভুতভাবে অন্যমনস্ক হয়ে পড়েছে। মুখটা কালো, রাতে ঠিক মতন ঘুমোচ্ছে না। কেসটা কি বুঝতে পারছে না ঠিক। ড্রাইভ করতে করতে এইসব কথা ভাবছে নন্দিনী। কেবিনে ঢুকে নন্দিনী দেখল সিস্টার স্যালাইন চেঞ্জ করছে। পেশেন্টের চোখ বোঝা। সিস্টার বলল, ব্লাড প্রেশার অসম্ভব উপর নিচে করছে ম্যাম। অক্সিজেন স্যাচুরেশন 84-এ নেমে গেছিল। কাল আরএমও স্যার এই দুটো ওষুধ চালু করেছেন। যা যা নির্দেশ দেবার দিয়ে নন্দিনী রাউন্ডে গেল। বলে গেল, আমি ঘণ্টাখানেক বাদে আর একবার আসব। ঘণ্টা দেড়েক বাদে যখন 102 নম্বরে ঢুকলো নন্দিনী, তখন অরিজিৎ সাহা তাকিয়ে আছেন।
নন্দিনীকে দেখে মুখে লাগানো অক্সিজেন মাস্কটা হাত দিয়ে নামাবার চেষ্টা করলেন। আরে আরে, হাত দেবেন না মাস্কে। কাছে গিয়ে দাঁড়ালো নন্দিনী। অসুবিধা হচ্ছে, আমার কিছু বলার আছে তোমাকে। পেশেন্ট তুমি করে বলছে বলে অস্বস্তি হচ্ছে নন্দিনীর। বলল, বলুন না, মাস্ক কিন্তু খোলা যাবে না, আমি ঠিক শুনতে পাবো। মনোরমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, থেমে থেমে বলতে লাগলেন অরিজিৎ সাহা। চোখ বড় বড় হয়ে গেল নন্দিনীর। কী সব বলছেন ভদ্রলোক? মাস 6-7 আমরা বাড়ির মদ নিয়ে ঘোরাফেরাও করেছিলাম। কলেজে পড়ার সময় থেকে বন্ধুদের পাল্লায় পড়ে অ্যালকোহল খেতে শুরু করেছিলাম। চাকরি পেয়ে সেই নেশা আরও বাড়ে। নিজের টাকা, কেউ কিছু বলার নেই। বাড়িতে কম অশান্তি হয়নি এই নিয়ে। তারপর সবাই মিলে ঠিক করলো আমার বিয়ে দেবে। ওদের ধারণা ছিল বিয়ে দিলে হয়তো আমি ঠিক হয়ে যাব। মা দিদিরা খোঁজাখুঁজি শুরু করলো। মনোরমাকে পছন্দ হলো, আমারও পছন্দ হলো। থেমে গেলেন ভদ্রলোক, খুব ক্লান্ত, চোখটা বন্ধ করলেন। অবাক হয়ে শুনছিল নন্দিনী। এই জন্যই মা নামটা শুনে কেঁদেছে। কিন্তু বিয়েটা হয়নি কেন? মিস্টার সাহা, হালকা করে ডাকলো নন্দিনী। চোখ খুললেন ভদ্রলোক। আমি মনোরমাকে প্রস্তাব দিই আলাদা দেখা করার। নিজের পছন্দ অপছন্দ বুঝে নিলে সুবিধা হবে দুজনেরই। ও রাজি হলো। যেদিন দেখা করতে যাব, উৎসাহে মশগুল হয়ে আমি 2 প্যাক খেয়ে নিলাম। তারপর গেলাম দেখা করতে। সেদিন মনোরমা কিছু বুঝেছিল কিনা জানি না। তারপর আমরা আরও 5-6 বার দেখা করি। ওকে যতবার দেখতাম নতুন করে ভালো লাগতো। এরপর একদিন দেখা করার কথা। সেদিন সকালে মনোরমার একটা 2 লাইনের চিঠি পেলাম। এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। একটু তো ঘনিষ্ঠতা হয়েছিল আমাদের মধ্যে, তারপরেও হঠাৎ কী হলো? আমি সোজা চলে গেলাম ওদের বাড়ি। সরাসরি জিজ্ঞেস করলাম ওকে, কেন আমাকে বিয়ে করতে পারবে না জানতে পারি? পাত্র হিসেবে কোথায় খামতি আমার? মনোরমা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মদ আমার একদম ভালো লাগে না। প্রতিদিনই আপনি ড্রিঙ্ক করে এসেছেন, আমি বুঝতে পেরেছি। এ আমি মানতে পারবো না। আমাকে বিয়ে করে আপনি সুখী হবেন না। আমি সেই মুহূর্তে বলতে পারিনি যে আমি মদ খাওয়া ছেড়ে দেব, তুমি তোমার কথা ফেরত নিয়ে নাও। বিয়েটা আর হলো না আমাদের। মনোরমার বিয়ের খবর পেয়েছিলাম বেশ কিছুদিন পর। আমি আরও ডুবে গেলাম তরলে। বিয়ে করে উঠতে পারলাম না, কারণ ওকে ভুলতে পারছিলাম না। সেদিন তোমাকে দেখে মনে হলো মনোরমা এসে দাঁড়িয়েছে আমার সামনে। আমি চমকে গেছিলাম। যাই হোক, অনেক সময় নষ্ট করলাম তোমার, কিছু মনে করো না। আমি বিকেলে এসে দেখে যাব একবার। কেবিন থেকে বেরিয়ে গেল নন্দিনী। 5:30টার সময় 102-এ ঢুকলো নন্দিনী। দেখলো বেডের মাথার দিকটা ওঠানো। তাকিয়ে আছেন মিস্টার সাহা। কেমন আছেন? পেইনটা কমেছে? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। একটু কম আছে ব্যথা, কোমরটা ব্যথা করছে। সারপ্রাইজ? এখন আর কি সারপ্রাইজ থাকবে আমার জন্য? জাস্ট কাউন্টিং দ্য ডেজ। কেবিনের দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকা মনোরমাকে ঢুকিয়ে নেয় নন্দিনী। দেখুন কাকে নিয়ে এসেছি। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন অরিজিৎ সাহা। অস্ফুটে উচ্চারণ করেন, রমা। মনোরমা 2 চোখ ভরা জল। অরিজিতের কাছে দাঁড়িয়ে বললেন, সেরে উঠুন তাড়াতাড়ি, তারপর আসবেন আমাদের বাড়ি। আমি ভালো হব তো ডক্টর? এই নেমন্তন্নটা যে আমাকে রাখতেই হবে। দুজনের প্রতিক্রিয়া দেখে নন্দিনীর মনে হলো প্রথম প্রেমের পরশ জাগে লজ্জারা নামে অধরষ্ট ছুঁয়ে। গল্পটা শুরু হোক প্রথম পলকে সদর্পে। মনে পড়ে কি তোমার সেই প্রথম দিন? বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।